গম্বুজের হিসাব যদি আসেন, মানুষ মনে করে যে যেহেতু এখানে 60টা গম্বুজ আছে সেই হিসাবে এটার নাম হচ্ছে 60 গম্বুজ, কিন্তু আসলে হিসাবটা তা নয়। দেখেন রংধনু উঠছে, দেখছেন কি সুন্দর আকাশটা, দেখেন কি অসাধারণ। আমার তো মন চাচ্ছে যে আমি এখানে বসেই থাকি, আপনাদেরকে কোনো ব্লগ না করে আপনাদেরকে কোনো কিছু না দেখে আমি নিজে দেখি, আমার মন চাচ্ছে তাই। ইটগুলাকে এভাবে, নট এভাবে, এইভাবে এভাবে কিন্তু বসানো হয়েছে। দেখেন কি সুন্দর সুন্দর তৈরি করা হয়েছে। এই ট্রাকোটা গুলো দেখেন, গম্বুজগুলো দেখেন সুন্দর করে রং করা হয়েছে। এই রংগুলো আগে ছিল না। এই যে দেখেন কেমন স্ট্রাকচারের ট্রাকোটা, দেখছেন এগুলো কিন্তু ডিভাইডেড ট্রাকোটা এইটা, বাট এইটা কিন্তু একসাথে, যদিও বোঝা যাচ্ছে না, এটাতে একসাথে বোঝা যাচ্ছে। এটাকে দেখে কিছুটা ডিভাইডেড কোনো সাথে দুইটা সাইড একসাথে মিলিয়ে একটি জিনিসকে তৈরি করা হয়েছে, বাট এমনও হতে পারে যে এটা কালের বিবর্তনে হয়তো ভেঙে গিয়েছিল, পরে এটাকে আবার জোড়ানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে বাগেরহাটের 60 গম্বুজে। দেখতে পাচ্ছেন সে বাগেরহাটের জাদুঘর, এটি বাগেরহাট মিউজিয়াম। আমরা এর ভিতরে যাব। তো ফার্স্টে হচ্ছে আমি চাচ্ছিলাম একটু পুরা জায়গাটা আপনাদেরকে দেখাতে। এই যে পুরা বাগেরহাট যে 60 গম্বুজের যে পুরো এরিয়াটা হচ্ছে, এরপরে আমি ধীরে ধীরে আপনাদেরকে এই জাদুঘরও নিয়ে আসবো। ফার্স্টে আমরা একটু কাজ করি, আমরা একটু যাই। দেখেন আমি আজকে আপনাদের পুরা এই জাদুঘর এলাকাটা দেখাবো, প্লাস 60 গম্বুজটা দেখাবো, এবং পুরা এই সম্পর্কে ডিটেলস আপনাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখেন এই যে আমার ভাইও আছে আমার সাথে। বৃষ্টি হচ্ছে, শরতের আকাশ থাকলে যা হয় আর কি, এই মিষ্টি, এই রোদ, এই বৃষ্টি। বুঝতে পারছেন? কি বলেছে দাঁড়াই, এই সাইডটা হচ্ছে ছোটদের বাচ্চাদের জন্য, ওরা খেলতে পারবে এখানটায়। আর ওই যে হচ্ছে আমাদের স্ট্রাকচার 60 গম্বুজ। এখন আসরের ওয়াক্ত, আসরের আজান দিয়েছে, তো সবাই নামাজের জন্য যাচ্ছে, আমরাও নামাজ পড়বো ইনশাল্লাহ একটু পরে। তো এই সাইডটায় আরেকটা গেট আছে, ওটা আগে ব্যবহার করা হতো, ওই যে ওই পাশটায়, ওইখান থেকেও মানুষ আগে আসা যাওয়া করতো, কিন্তু পরবর্তীতে সরকার ওই পাশটা আটকে দিয়ে শুধু ফ্রন্ট গেট যেটা দিয়ে আমরা আসলাম ওই গেটটা চালু রাখছে। আর এখন এই গেটটাই সবকিছু, এখান থেকে ঢুকতে হবে। ধারণা করা হয় এটাই ছিল হযরত খানজান আলীর মানে মেইন এন্ট্রান্স, এখান থেকে উনি ঢুকতেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে উনি ঢুকতেন। আমরা একটু ঢুকি। দেখতে পাচ্ছেন এই পুরো স্ট্রাকচারটা 1352 থেকে 1576, অর্থাৎ সুলতানি শাসনামল যখন বাংলাদেশে চালু ছিল, অর্থাৎ এই ভারত উপমহাদেশে, তখন এখানের যিনি গভর্নর অর্থাৎ উলুগ খান জাহান, উনি এই 60 গম্বুজ স্ট্রাকচারটি তৈরি করছিলেন। ধারণা করা হয় এটি 1352 থেকে 1576 বা ধরেন 1500 সালের প্রথম দিকে এটি চালু হয়। আলহামদুলিল্লাহ ফ্রন্টে আছে 11টি দরজা, আর দুই পাশে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকটা মিলে 7টা করে মোট 14টা, অর্থাৎ টোটাল হচ্ছে 25টা দরজা এইখানটায় আছে। আমরা ভিতরেও যাব, নামাজ শেষ হলে আমরা ভিতরে যাব। দেখতে পাচ্ছেন এই যে টোটাল স্ট্রাকচারটা, এটা যেটা বলতেছিলাম, অন্তত উলুগ খান জাহান উনি যখন এটা তৈরি করছিলেন, এই স্ট্রাকচারটার দৃষ্টিনন্দন শিল্প, অর্থাৎ এখানে আপনি পুরো তুরস্কের অর্থাৎ টার্কিশ যে
শিল্পকর্ম আছে সেটা এখানে খুঁজে পাবেন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, এই যে এভাবে গেছে, অর্থাৎ ঠিক কিছুটা কার্ভ আকারে এখানে মিশছে, আবার ওখান থেকে সোজা হয়ে আবার কার্ভ আকারে ওটি গিয়েছে আপনার, অর্থাৎ পুরো স্ট্রাকচারটা কিন্তু সেমি কার্ভ আপনারা বলতে পারেন, এটা সেমি কার্ভ। আর এই উপরে যে গম্বুজ সংখ্যা আছে, এই গম্বুজ বিষয়ে আপনাদেরকে ডিটেইল আমি কিছু বলতে চাই। দেখেন, বাগেরহাট শহর, আমার প্রাণের শহর। এখানে আমরা এই স্ট্রাকচারটাকে ষাট গম্বুজ নামে চিনি। এই ষাট গম্বুজ নামকরণের পিছনে অনেক ধরনের কথাবার্তা আছে আমাদের মাঝখানে। আমাদের মধ্যে প্রচলিত যে ধারণা, অর্থাৎ আমাদের বাগেরহাটের যারা, তাদের মধ্যে যে ধারণা, সেখানে হচ্ছে এই ষাট গম্বুজ যখন প্রতিষ্ঠিত হয়, এরপর থেকে মানুষের মুখে মুখে এটাকে সাত, অর্থাৎ সেভেন ডোমস, সাত গম্বুজ নামে প্রথমে এই বিষয়টা আমাদের মধ্যে ছিল। এর পরবর্তীতে সেটি ধাপে ধাপে কালের বিবর্তনে সেটি 7 থেকে 60 অর্থাৎ এই সংখ্যায় পরিণত হয়। আবার গম্বুজের হিসাব যদি আসেন, মানুষ মনে করে যে যেহেতু এখানে 60টা গম্বুজ আছে, সেই হিসাবে এটার নাম হচ্ছে 60 গম্বুজ, কিন্তু আসলে হিসাবটা তা নয়। আমি আপনাদেরকে একটু যদি বলি, আপনারা দেখবেন এই মসজিদের 4 কোণায় 4টা মিনার আছে, যে 4 কোণায় 4টা মিনার, এবং এই 4 কোণায় 4টা মিনারের 4টা গম্বুজ। এই যে দেখেন, এখান থেকে আমি 3টা দেখাতে পারতেছি আপনাদেরকে, আর 4 কোণায় 4টা আছে। এই 4 কোণায় 4টা থাকার কারণে 4টা মিনারে 4টা গম্বুজ, আর ভেতরে হচ্ছে মোট 77টা গম্বুজ। তার মানে হচ্ছে এই 4টা আর ওই 77টা, দ্যাট মিনস টোটাল 81 ডোমস, মানে 81টা গম্বুজ আছে। এখন এই 81টা গম্বুজকে তো মানুষ কিন্তু এভাবে চেনে না, অর্থাৎ কেউ কিন্তু এই 81 গম্বুজ নামে বলে না। এটা প্রচলিত মানুষের মুখে মুখে বলতে 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 কালের বিবর্তনে নানাভাবে পরিবর্তিত হয়ে এটা সেই 60 গম্বুজ এবং 60 গম্বুজ আকারই রয়ে গেছে। আর আর যদি বলতে হয়, তাহলে আপনাদেরকে এটুকু বলবো যে এটি 1985 সালের দিকে ইউনেস্কোর যে সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ কালচারাল হেরিটেজ, ওই হেরিটেজে এটা আপনার 9th যে সেশনটা ছিল, ওই সেশনে এটিকে বিশ্ব ঐতিহ্যের একটি স্থান হিসেবে ধরে নেওয়া হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের বাগেরহাটে কিন্তু মোট 2টা কালচারাল ঐতিহ্য আছে, অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যেটা, অর্থাৎ ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ, এইটা 2টা আছে। একটা হচ্ছে আমাদের এই 60 গম্বুজ, আর একটা হচ্ছে আমাদের সুন্দরবন। তো সুন্দরবনে আমি গিয়েছি, তবে এইভাবে ব্লগ করা হয়নি। যদি ব্লগ করা হয় কখনো, আমি আপনাদেরকে আরো ডিটেল আকারে জানাবো ইনশাআল্লাহ। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা অনেক পুরাতন, ওনার আমলেরই বলতে পারেন। এটা অনেকে তাই ধারণা করে, আমারও তাই ধারণা, কারণ আমি তো ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছি, কারণ আমার বাপ দাদারাও এটাই দেখেছেন। তো এই পাশে এই 60 গম্বুজের যে পশ্চিম সাইডটা আছে, ওই পশ্চিম সাইডে যেটা আছে সেটা হচ্ছে দিঘি, এবং এই দিঘিটাকে বলা হয় ঘোড়া দিঘি। অর্থাৎ ধারণা করা হয় যে ঘোড়া দিঘি বলতে কি বোঝায়, আমি দিঘিটা আপনাদেরকে আরো ডিটেল আকারে দেখাবো, সামনে যখন যাব দেখাবো। নামাজটা একটু পড়ে, আসলে নামাজটা এখানে পড়ে তারপর যখন যাবো তখন আপনাদের দেখাবো। তো এখানে হিসাবটা কেমন, অনেকে বলেন যে উনি যেহেতু তার্কিশ, অর্থাৎ তুরস্ক থেকে এসেছিলেন, উলুগ খানজাহান বা খানজাহান আলী, এটা তো ওনার দরবার হল ছিল, এটা ওনার নামাজের স্থান প্লাস দরবার হল। তো এই জায়গাটায় উনি কি করেছিলেন, উনি ওনার যে ঘোড়া ছিল, বলা হয় যে সেই ঘোড়াকে উনি দৌড়ের জন্য, মানে বলা হয়েছিল যে ঘোড়াকে দৌড় দিতে ছেড়ে দেওয়া হবে, ঘোড়া এক দৌড়ে যত দূর যেতে পারে সেইটুকুই হবে একটি দিঘির স্থান। এবং উনি কি করেছিলেন, ওনার যে পছন্দের যে ঘোড়াটা, যেটা উনি আসা যাওয়া করতেন, উনি সেই ঘোড়াটাকে ছেড়ে দিয়েছিলেন। ছেড়ে দেওয়ার ফলে ওই ঘোড়াটা এক দৌড়ে যতদূর কাভার করেছিল ততটুকুই এই দিঘির দৈর্ঘ্য হিসাবে ধরে নেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে প্রস্থের হিসাব যদি আসেন, সেটা উনি কি করেছেন এটা আমি বলতে পারবো না, তবে এটি আয়তাকার একটি মানে দিঘি। এটা কিন্তু আপনার, আমি যখন আগে আমার ভিডিওতে যখন খানজানের দিঘি দেখিয়েছিলাম, ওটা কিন্তু 360 বিঘা ছিল, স্কোয়ার ছিল 4-5টা মিলে, কিন্তু এটা কিন্তু তা নয়, এটি একটা আয়তাকার দিঘি। এই দিঘিটা লম্বায় বড়, প্রস্থে ছোট, তো যার কারণে এই দিঘির নামকরণে ওই ঘোড়ার ওই হিসাবটা আসছে বলেই, ঘোড়ার দৌড়ের ওই বিষয়টা আসছে, এটাকে ঘোড়া দিঘি নামে সবাই চেনে। তো যা হোক, আলহামদুলিল্লাহ, আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি আমার যতটুকু জ্ঞান ছিল, যতটুকু আমি এই বিষয়ে যতটুকু রিসার্চ করেছি তা নিয়ে, যতটুকু বুঝছি তা নিয়ে আপনাদের বললাম আর কি। আর আমি চেষ্টা করবো এই দেয়ালটা দেখানো, দেয়ালগুলা প্লাস ভিতরে যে আর্কিওলজিক্যাল যত বিষয়গুলো আছে, এগুলো আপনাদেরকে আরো ডিটেলে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে এগুলা কেমন ধরনের, মানে আপনার ক্রাফট এগুলো ছিল, প্লাস এগুলো কেমন ধরনের আপনার আর্কিওলজিক্যাল কতভাবে গুরুত্বপূর্ণ, প্লাস হচ্ছে এর যে ভিতরে যে ট্রাকোটাগুলো ছিল, সেই ট্রাকোটাগুলো কতটুকু মানে শিল্পকর্ম সম্পন্ন, এটা আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, থাকেন সে পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ। ওকে।
তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এই যে মিনার, সুউচ্চ মিনার, এটা বলতে পারেন প্রায় 30 ফিট হবে, 30 ফিটেরও বেশি হবে এটা। আই বিলিভ ইট ইজ 30 ফিট, অ্যাটলিস্ট 30 ফিট লং। তো এই যে 30 ফিট যে লম্বা যে মিনার, এরকমই প্রত্যেকটা মিনার সমান, এবং এর এখানে এই যে স্ট্রাকচারটা, এর পানি দেখেন কিভাবে পানি পড়বে তার উপরে দেখেন সিস্টেম করে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে দেখেন। আর দেয়ালটা যদি দেখেন, প্রত্যেকটা ইট দেখেন কত সূক্ষ্ম, কত সুন্দর করে চুন সুরকির মাধ্যমে এগুলাকে তৈরি করা হয়েছে। দেখেন এখানে যাতে আলো বাতাস ঢুকতে পারে তার জন্য পাকা রাখা হয়েছে। অবশ্যই এটা দেখে মনে হচ্ছে এটা নিজের হাতে করা, আমি জানি না এটা কেন করা হয়েছে, বাট যদি ওনাদের আমলে করা হতো তাহলে এরকম ট্রাকোটা দিয়ে করা হতো। তো বিশ্বাস করা হয় যে এটা 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 হয়তো নিজের হাতেই করা হবে, অর্থাৎ স্থানীয় লোক বা যারা এখানে রক্ষণাবেক্ষণ করেন তারা হয়তো আলো বাতাসের জন্য এটা করেছে। তো ইটগুলো দেখেন, আর এখানে রাতে আলো জ্বালানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে লাইটগুলো আছে, এই লাইটগুলো জ্বলে রাতে। যাই হোক, এই যে প্রত্যেকটা দরজা আর ট্রাকোটা গুলো আপনাদের আমি দেখিয়েছি, আমি আরেকটু দেখাতে চাই, একটু খেয়াল করেন। এই যে দেখেন কেমন স্ট্রাকচারের ট্রাকোটা দেখছেন, এগুলো কিন্তু ডিভাইডেড ট্রাকোটা এইটা, বাট এইটা কিন্তু একসাথে, যদিও বোঝা যাচ্ছে না, এটাতে একসাথে বোঝা যাচ্ছে, এটাকে দেখে কিছুটা ডিভাইডেড মনে হচ্ছে, অর্থাৎ দুইটা সাইড একসাথে মিলিয়ে একটি জিনিসকে তৈরি করা হয়েছে। বাট এমনও হতে পারে যে এটা কালের বিবর্তনে হয়তো ভেঙে গিয়েছিল, পরে এটাকে আবার জোড়ানো হয়েছে, হতেই পারে। বাট অসাম আর্কিটেকচার, অসাম। দেখেন, বুঝতে পারছেন? এই যে ভিতরটা দেখেন, আমি ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো। আমি এখন যাচ্ছি মসজিদের উত্তর পূর্ব দিকে, উত্তর পশ্চিম দিকে যাচ্ছি আমি। এই যে মিনার, এই যে দেখেন এগুলা পুরাতন কি চিকুন, সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে। যা হোক, এই সাইডটা হচ্ছে অজুখানা প্লাস মসজিদের পশ্চিম সাইড, অর্থাৎ মসজিদে যে মিম্বর বা মসজিদের যে এখানে ইমাম থাকে সেইটা হচ্ছে এইটা, মাঝখানটা, পশ্চিম সাইডের মাঝখানের অংশটা। আর এই পাশে ঘোড়া দিঘিতে যাওয়ার জন্য পথ তৈরি করা হয়েছে। তো এবার একটা কাজ করব, আমরা মসজিদের এই পাশটা রেখে আমরা এখন যাওয়ার চেষ্টা করব ঘোড়া দিঘির সাইডটা। তো এই যে গলিটা, এর ভিতর থেকে যেতে হবে। আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না হলে হয়তো ভালো হতো আরেকটু। যাই হোক, দেখেন মসজিদটা এই পাশটা উঁচু। সাধারণত হয় কি, কোনো ধরনের যদি কোনো দিঘি বা ধরেন কোনো কিছু খনন করা হয় তখন তার পাড়গুলো কিন্তু উঁচু হয়, তো দেখেই বোঝাই যাচ্ছে যে সেই হিসাবেই উঁচু করা। এই যে এর যে দেয়ালটা দেখেন, দেয়ালটা কিন্তু এই রাস্তার সাথে মিশে গেছে, আর মসজিদটা কিন্তু ঠিক সেম ভাবে এখনো রয়ে গেছে। অর্থাৎ বাগেরহাট শহরটা যতটুকু না উঁচু, এই মসজিদটা কিন্তু শহরের অন্যান্য অংশ থেকে অনেকটা উঁচু। অর্থাৎ ওই আমলে, আজ থেকে 500-600 বছর আগে মানুষ তিনি এত কিছু চিন্তা করে এটা তৈরি করছেন, যেটা যদি পরবর্তীতে থেকে যেতে পারে, অর্থাৎ অন্যান্য স্থানের থেকে এটা তিনি উঁচু ভাবেই তৈরি করছেন। অনেকে বলে এইগুলোকে মানে জিন দ্বারা তৈরি করা হয়েছে, এটা অনেকে অনেক কথা বলে। বাট আপনি যদি সাইন্টিফিক্যালি চিন্তা করেন তাহলে এই ইটগুলোকে অনেক অনেক দূর থেকে, সে তুরস্ক থেকে, সে ভারত মহাসাগর হয়ে তুরস্ক থেকে আমাদের চিটাগাংয়ের পথে এখানে আনা হয়েছে। আমাদের মোংলা যে সমুদ্র বন্দর বা ধরেন এই যে মোংলা নদী বা পশু নদী, সেখান থেকে এগুলোকে এনে এগুলো তৈরি করা হয়েছে। দেখেন এই যে গাছগুলা কত বছর পুরনো গাছ, বলতে পারেন এগুলা অ্যাটলিস্ট 200 বছর তো পুরনো হবে। ওনারা নিজের হাতে তৈরি করে গেছেন কিনা, লাগাই গেছেন কিনা সেটা বলতে পারবো না, বা 200 বছর হবে। আর গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেক বছরই গম্বুজগুলোকে সুন্দর করে তৈরি করা হয়। ও রং ধুনে উঠছে, একটু দেখেন রং ধুনে উঠছে। আমি আপনাদেরকে ক্লিয়ার ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রং ধুনে উঠছে, কিন্তু অসাধারণ। দেখেন আসলে মানে আল্লাহ পাক লিখছেন কপালে, হয়তো তাই বেঁধে গেল। কেননা এইভাবে রংধনু দেখবো এইখানে এসে, এই 7 গম্বুজে, সেটা আসলে কখনো ভাবতে পারিনি। দেখেন কি সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 7টা রং এইভাবে। আমার জানি না কতটুকু ক্লিয়ার আসছে, বাট আই বিলিভ ইউ উইল ফাইন্ড ইট, দ্য রেইনবো। অসাধারণ। এখন আসেন দেখেন তো এই রেইনবোর যে সোজাসুজি যে গম্বুজগুলো দেখেন, প্রত্যেক বছর এই গম্বুজগুলোকে রং করা হয়, আরো সুন্দর করা হয়, যাতে করে এটা আরো আধুনিক থাকে, নতুন থাকে। এই জন্যই এটাকে এভাবে তৈরি করা হয়। তা না হলে আসলে এত বছরের পুরানো ভেঙে পড়ার সম্ভাবনাও থাকে। তো সেটাকে কনস্ট্রাকশনের মধ্যে রাখা হয় অল টাইম। এখানে আমাদের যে
মানে যারা আপনার এই কাজগুলো করেন, অর্থাৎ আমাদের যে মন্ত্রণালয়টা এর মধ্যে আছে, আশা করি তারা খুব ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করেন। যদিও কয়েক বছর আগে থেকে এটা এত ভালো ছিল না, তবে ইদানিং আহ ওই যে অধিদপ্তরটা আছে আমাদের সংস্কৃতি অধিদপ্তর, তারা আরো সুন্দর করে রক্ষণাবেক্ষণের পিছনে তারা নজর দিয়েছেন বলে আগের থেকে অনেক ভালো আছে। এবার আসি আমরা এই সাইডটা একটু দেখেন, রংধনুটা আরেকবার একটু দেখিয়ে নিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এবার আসি ঘোড়া দিঘিতে। এই হচ্ছে ঘোড়া দিঘি। দেখেন ঐতিহাসিক ঘোড়া দিঘি, হিস্টোরিক ঘোড়া দিঘি। বাগেরহাটে 360টি দিঘি তিনি নির্মাণ করেছিলেন, তার মধ্যে এইটি একটি, অর্থাৎ এই ঘোড়া দিঘিটা অন্তত 40 একর জায়গা জুড়ে অবস্থিত। আর এই দিঘিটি 1986 সালে সংরক্ষিত পুরাকীর্তির তালিকাভুক্ত করা হয়। অসাধারণ। আচ্ছা, আর এটার পরিমাপ হচ্ছে 1247 পূর্ব পশ্চিম এবং 740 উত্তর দক্ষিণ ফুট। অর্থাৎ আমি যেটা আপনাদের বলেছিলাম, এটি অনেকটাই আয়তকার, এটি পুরোপুরি স্কোয়ার না। ঠিক আছে। আচ্ছা, আরো দেখেন এই খান জাহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত ইতিহাস আপনারা এখান থেকে দেখতে পাবেন। একটু খেয়াল করেন, যে দেখেন এটা ছবি তুলে রাখি। দেখতে পাচ্ছেন, অর্থাৎ উনি উলুগ খান জাহান নামে পরিচিত। উনি সেই আপনার 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে বাগেরহাটে তিনি মৃত্যুবরণ করেন। এর আগ পর্যন্ত তিনি এখানে ইসলাম প্রচার এবং বাগেরহাট পুরো যে আধুনিক বাগেরহাট শহরটা, সেটা ভিত্তিপ্রস্তর তিনি নির্মাণ করে গিয়েছিলেন। আর এখানে বাকিটা আপনারা দেখতে পাবেন আমি ভিডিওতে, পরবর্তীতে আরো সুন্দর করে আপনাদের জন্য রেখে দিব এটি। হ্যাঁ, এই জায়গাটা নষ্ট করে ফেলছে, আদারওয়াইজ এখানে কিছু জিনিস লেখা ছিল, ফেলেছে। তো ঠিক আছে, আপনারা যারা আমার বিদেশ থেকে আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য এটা আপনারা দেখে নিতে পারেন। ওকে, ঠিক আছে। এবার আসি দিঘির বিষয়ে। দেখুন, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা এখান থেকে দিঘিতে গোসলকালে চাইলে গোসল করতে পারবেন, দিঘি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সুন্দর। দেখছেন, অসাধারণ জায়গা, অসাধারণ। এই সাইডটায়, অর্থাৎ দক্ষিণ পশ্চিম যে সাইডটা আছে, এই সাইডটায় যদি আপনারা যান তাহলে দেখবেন যে এখানে বসার মতন অনেকগুলা ঘর তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে যারা দর্শনার্থী আছেন তারা যেন এসে বসতে পারেন। এই সিরিয়ালে এই সোজাও আছে। আবার যদি উত্তর পশ্চিম দিকে যদি যান, ওখানেও ঘর আছে, আমরা ওখানটাও যাওয়ার চেষ্টা করব, যদিও এখান থেকে অনেকটা দূরের পথ ওইখানটাতে আছে। তবে মানুষ বেশিরভাগ সময় দেখা যায় দর্শনার্থীরা এখানটা এসে বসার বেশি প্রেফার করেন, কারণ এই সাইডটা বেশি সুন্দর, এখানটার ভিউটা বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার ভাই হারায় গেছে, কই চলে গেল কিছুই বুঝলাম না। সে তার মতো করে ব্লগ করতেছে, তাকে বললাম আসতে, কোনো খোঁজই নাই, জানি না দেখি কোথায় গেল, দেখবো। তো আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, এই জায়গাটা অনেক সুন্দর। আর আমি এবার একটু মসজিদের ভিতরে যাব, ওই সাইডটা একটু দেখিয়ে আসি আপনাদেরকে, তারপরে মসজিদের ভিতরে যাই, একটু নামাজটা পড়ে আপনাদেরকে মসজিদের ভিতরে যে আর্কিটেকচারাল বা আর্কিওলজিক্যাল যত বিষয়গুলো আছে এগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা যাচ্ছি এই সাইডটায়। এখান থেকে যাওয়া যেত, বাট বৃষ্টির কারণে এটা ভিজে গেছে। দেখেন, এক পাশে বৃষ্টি পরে কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে বেশ ভালোই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর আমার মনে হচ্ছে যে শরতের যে মেইন আবহাওয়াটা, সেটা আমি পাচ্ছি, ফিলটা পাচ্ছি। আসবো 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 করে আসাই হয় না, ওই যে বলে না বাড়ির কাছে যাওয়া হয় না, সেরকম অবস্থা। তো দেখেন এই সাইডটা এরকম সুন্দর, এই সাইডটা। আর এইটা হচ্ছে আপনারা যদি কেউ আসেন, রাস্তার মেইন রাস্তাটা হচ্ছে ওইখানটায়, ওখান থেকে এসে গাড়ি বা আপনাদের যে বিষয়গুলো আছে বা যেগুলো নিয়ে আসবেন ওখানে রাখতে পারেন। আর মসজিদ হচ্ছে এই সাইডে। ঠিক আছে, আমরা আছি দক্ষিণ পশ্চিম সাইডটা আছি আমি। দেখেন এখানে লেখা আছে, দেখেন ঐতিহাসিক ঘোড়া দিঘি। এই সাইডটায় ভিজিটার শেড আছে আর টয়লেট কমপ্লেক্স। আপনারা যারা টয়লেট করতে চান, টয়লেট এই সোজা। ঠিক আছে,
আচ্ছা, তো যাচ্ছি তাহলে, ঠিক আছে, দেখা হচ্ছে। আমি ওই ঘরগুলোতে যখন যাচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। দেখছেন রাস্তা, খুবই পিচ্ছিল রাস্তা, পড়ে গেলে সব শেষ। এই দেখেন কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ পরিবেশ, বুঝতেই পারিনি যে এত ভালো হয়ে যাবে। একটু আগে যে পরিবেশ ছিল, আর শরতের আকাশটা দেখেন, ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহর কি রহমত। ঠিক আছে, তোমরা এখানে থাকো, তোমাদের বাসা এখানে, তোমাদের বাসা এখানে? আচ্ছা, কিছু বাচ্চা দেখলাম, জিজ্ঞেস করলাম আমাদের বাসা কোথাও, ওরা এখানে স্থানীয়। দেখেন এবার কত ধরনের মানুষ আসছে, দেখেন সবাই গোসল করতেছে, একটু আগে বললাম ঘোড়া দিঘিতে। আর এই দিঘির পানিটা কিন্তু ভালো। আমাদের বাগেরহাটের বিষয়ে যদি বলি, আমাদের বাগেরহাটের পানি কিন্তু নোনা, নোনা লবণ, আমরা লবণ এলাকার মানুষ, কিন্তু এইখানে যদি আসেন, এখানকার পানি কিন্তু অসাধারণ, অর্থাৎ খুবই ভালো এবং খুবই মিষ্টি। এই একটা জায়গায়। আর হচ্ছে আপনার খানজানের দিঘি যে মাজারটা আছে, ওই মাজারের পানিটা অনেক মিষ্টি, অনেক সুন্দর। দেখেন আকাশটা দেখেন, কি অসাধারণ। আমার তো মন চাচ্ছে যে আমি এখানে বসেই থাকি, আপনাদেরকে কোনো ব্লগ না করে, আপনাদের সাথে, আপনাদেরকে কোনো কিছু না দেখে আমি নিজে দেখি, আমার মন চাচ্ছে তাই। কারণ আসলে পরিবেশটা এত সুন্দর। আজকে হচ্ছে আপনার, যদি আপনি বলেন ভাদ্র মাস, ভাদ্র মাসের 3 বা 4 তারিখ, সম্ভবত 4 তারিখ যদি ভুল না বলি, তো ভাদ্র মাসের 4 তারিখ 1432 সাল, আর ইংরেজি আগস্টের 19 তারিখ, অর্থাৎ শরৎকাল শুরু হয়ে গিয়েছে। তো দেখেন আপনারা শরতের আকাশ, অলরেডি দেখিয়েছি আপনাদের, ওই যে দেখেন আকাশ, দেখতে পাচ্ছেন, অসাধারণ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আবার একটু নিচু আছে, এই জায়গাটা, এই যে দেখেন এই জায়গাটা একটু নিচু আছে, এখানে আবার ঢালু হয়ে গেছে। এই জায়গাটা আমাদের, এখানে আমি যখন আগে আসতাম, আগে এসে এখানে বসতাম, আমি যখন ছোটবেলায় ছিলাম এখানে এসে বসতাম। ওয়াও, রংধনুটা দেখেন, দেখতে পাবেন, দেখেন অসাধারণ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রংধনু উঠছে, দেখছেন কি সুন্দর। আসলে আল্লাহ পাক যখন সাথে থাকেন তখন আসলে এরকমই মনে হয়। আমি ভাবতেই পারিনি যে রংধনু আপনাদেরকে দেখাতে পারবো, বা এর ধরনের রংধনু উঠবে আজকে। কিন্তু দেখেন সারাদিন গরমের পরে এক পাশটা বৃষ্টি হওয়ার পর কি সুন্দর করে রংধনু উঠছে, দেখছেন, অসাধারণ। ওয়াও, কি সুন্দর ভিউ, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা আসবেন, আর আপনাদের যদি আসতে হয় এখানে, আপনারা যেভাবে আসবেন আর কি, তা হচ্ছে আমি আপনাদের একটু বলি। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন। আপনাদের মেইন যে আসার বিষয়টা থাকবে তা হচ্ছে, যেহেতু এটা মহাসড়কেরই পাশে, আপনাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না। যেখান থেকে আসেন এখানে সরাসরি আপনাদের বাগেরহাট খুলনা যে বাসগুলো আছে, বা ধরেন আপনাদের ঢাকা বাগেরহাট যে বাস, বা আপনি ধরেন যদি বাগেরহাটে যে কাটাখালী নামক স্থান আছে ওখানে এসেও আলাদা করে লোকাল বাসও আসতে পারবেন, খুব বেশি খরচ না। কাটাখালী থেকে বাগেরহাটে আসতে, এইখান পর্যন্ত আসতে মাত্র 50 টাকা পার পার্সন, খুব বেশি না। দেখেন এই যে দেখেন রংধনু, চেষ্টা চালাচ্ছি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রংধনুটাকে দেখানোর জন্য, জানি না কতটুকু পারতেছি, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। এই যে দেখেন, আমার তো আসলে রংধনু প্রেমে পড়ে গেছে, এই জন্য আপনাদেরকে আসলে বাকি ভিউ না দেখে শুধু রংধনুটাই দেখাচ্ছি, কারণ এটা আসলে খুব বেশি আপনি দেখতে পাবেন না। আবার ডাবল রংধনু দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ডাবল, এইটা একটা উঠছে, তার পাশ থেকে আর একটা উঠছে। ওয়াও, দেখছেন, অসাধারণ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর, তাই না? আমি আসলে খুব মানে লাকি ফিল করতেছি, আল্লাহ কত মহান যে এইভাবে আমাদেরকে দেখাবেন, এটা ভাবতে পারি নাই। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডাবল রংধনু, ভালো করে খেয়াল করে দেখেন, দেখছেন একটা পাশে আর একটা আছে, অসাধারণ।
ওয়াও, সাধারণ। তো যা হোক, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এই যে সে বসার জায়গা, অনেকেই বসে আছে দেখেন, দেখছেন? তো এরবার যে কাজ, আমার যে উদ্দেশ্য তা হচ্ছে আপনাদের ভেতরের আর্কিটেকচারের কথা বলেছিলাম, ওইটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো আপনারা রেডি হন, খুব সুন্দর কোনো কিছু দেখতে যাচ্ছেন। বাট বিফোর ইট, ফর দ্য লাস্ট টাইম আই এম requesting you to enjoy this rainbow. বন্ধুরা, ফাইনালি আমি আমার ভাইকে খুঁজে পাইছি। সে ওই যে ব্লগ করতেছে, দেখতে পাচ্ছেন? এই যে এই যে উনি ব্লগিং করতেছেন, উনি ওনার মতো করে ওনার চ্যানেলের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আসলাম একসাথে, অথচ তার কোনো খবর নাই। যাই হোক, তো বন্ধুরা এবার আমরা আড্ডুমুখের ভিতরটা একটু দেখবো, স্ট্রাকচারটা দেখি কি সুন্দর। এগুলো আগে রং করা ছিল না, আমি লাস্ট টাইম যখন আসছিলাম তখন এগুলো রং করা ছিল না। একটু পিলার গুলো দেখি, স্ট্রাকচারটা দেখি, ফুল পাথর, দেখছেন? ফুল পাথরের পরে ডিজাইন করা, দেখলে বুঝতে পারবেন। এই যে স্লেন্ডার হয়ে হয়ে এগুলা কার্ভ হয়ে একটা পিলারের সাথে আর একটা পিলারের সাথে মিলছে, এবং এদের মধ্যে যে দূরত্বটা, এটা নিম্নে হলো ইট ইজ অ্যাবভ 10 or 12 ফিট, 10 থেকে 12 ফিটের বেশি হবে। দেখেন, প্রত্যেকটা পিলারই সেম, এই স্ট্রাকচারে তৈরি করা। দেখেন কি সুন্দর। নিচ থেকে যদি দেখা, একটু দেখেন, দেখছেন? অসাধারণ। এমনকি এই যে ফ্লোরটা যদি একটু দেখেন, এই যে এই ফ্লোরটা কিন্তু ইটগুলাকে এভাবে, নট এভাবে, এইভাবে এভাবে কিন্তু বসানো হয়েছে, যার কারণে প্রত্যেকটা ইট কিন্তু অনেক টেকসই, এবং এগুলা কিন্তু অনেকটাই আপনার, অনেকে বলে থাকেন যেগুলো ইট না, আসলে পাথর বসানো হয়েছে। আমি আসলে ঠিক ভালো বুঝবো না, তবে আমার বিশ্বাস যারা ভালো বোঝেন, আর্কিওলজিস্ট যারা আছেন আর কি, তারা আরো ভালো বলতে পারবেন। তবে আমি পার্সোনালি যেটা বলি সেটা আসলে এগুলো ইটই হবে, তবে খুব উন্নত ধরনের ইট ছিল ওই আমলের, ওই সময়ের যত ভালো জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন আপনারা, এই যে অসাধারণ। স্ট্রাকচারটা গুলো দেখেন, দেখেন কি সুন্দর, সুন্দর তৈরি করা হয়েছে। এই ট্রাকোটা গুলো দেখেন, গম্বুজগুলো দেখেন, সুন্দর করে রং করা হয়েছে। এই রংগুলো আগে ছিল না, আগে গম্বুজগুলো ঠিক এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই ধরনের কালারের ছিল, এই ধরনের কালার, কিন্তু থেকে রং করে আরো সুন্দর করা হয়েছে। এই পার্টিগুলোকে দেখে কিন্তু আমার মসজিদে আল আকসার পার্টির মতো মনে হয়। মসজিদে আল আকসা বিষয়ে যতটুকু আমি রিসার্চ করেছি, তাতে যখন দেখেছি তখন মনে হয় যে এই পার্টিগুলোই সেখানে ব্যবহার করা হয়। তো আলহামদুলিল্লাহ, দেখে অনেকটা ভালো লাগে। এবং দেখেন কেমন করে, দেখেন এখান থেকে দেখেন, দেখেন কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে, কোন সিস্টেমে এটাকে নেওয়া হয়েছে। দেখেন সত্যি অসাধারণ।
দেখছেন, সত্যি অসাধারণ। প্রত্যেকটা গম্বুজ একই রকম, একই দৈর্ঘ্য প্রস্থ এবং একই ধরনের গভীরতা সম্পন্ন। ঠিক আছে, তুমি দেখেন অসাধারণ। এবং ট্রাকোটা গুলো কিন্তু সেই একই একই সিস্টেমে। আমি যদি আপনাদের কিন্তু কাছ থেকে আরেকটু ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, দেখেন এই জায়গাটা ভেঙে ভেঙে গেছে, সে অনেক পুরানো স্ট্রাকচার। দেখছেন শ্যাওলা পড়ছে, দেখছেন ভেঙে 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 যাচ্ছে। আমরা যাবো এবার আমাদের ইমাম সাহেব যেখানে থাকেন, ইমাম সাহেব যেখানটায় তার মেম্বার, সেই অংশটা দেখবো। আসসালামু আলাইকুম। এই এই জায়গাটা একটু ভিডিও করে নিই। এই জায়গাটুকু আমার বাসা বাগেরহাটি। আমি একজন বিসিএস অফিসার, বর্তমানে আপনার রামপাল টিএসসি তে আছি। রামপাল টিএসসি তে আছি। সমস্যা নেই, আমি মাঝে মাঝে ব্লগিংও করি। আমি আমার কার্ডটা দিচ্ছি, আমি একটু এটা একটু দূরে না না লাগবে না, দেখতে পাচ্ছি অসাধারণ। ও আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমি মাঝে 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 আসি, মাঝে মাঝে নামাজ পড়তে, তবে এখন তো অফিসের জন্য আসতে পারি না, রামপালে থাকা হয় বেশি, এই জন্য। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো ভাবলাম আমাদের বাগেরহাটটা আগে একটু কভার আপ করি। আমার ভাইও আসছে, ওই সাইডে আছে। ঠিক আছে হুজুর, তো নামাজটা একটু পড়বো, নামাজের পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার, নামাজ শেষ করলাম। আসলে মসজিদের খতিবের সাথে দেখা হলো, ইমামের সাথে দেখা হলো, ওনাদের সাথে কথা হলো। ওনারা আমার পরিচয় জিজ্ঞাসা করলেন, আমি আমার পরিচয়টা দিলাম, ওনারা খুব খুশি হলেন আলহামদুলিল্লাহ। বললাম আমি ইনশাল্লাহ আবার আসবো, আল্লাহ যদি আনেন ইনশাল্লাহ আবার আসবো। তো যার কারণে দেরি হলো। তো এবার যাচ্ছি আমার ছোট ভাইয়ের কাছে, সে ঘোড়া দিকে পর্যবেক্ষণে আছে, দেখি সে কতদূর যেতে পারে, দেখি আল্লাহ ভরসা। থাকেন আমার সাথে। এই সাইডটা হচ্ছে রাস্তার সাইডটা, এখানটা এখন তো বর্ষাকাল, আদারওয়াইজ এখানে খুব সুন্দর ঘাস, এখানে বসা যেত। তো দেখেন কি সুন্দর ভিউ, একেবারে পরন্ত বিকেলের যে ভিউটা। অসাধারণ অসাধারণ। আমার তো মনে হয় আমি এখানেই থেকে যাই, আগেও বলেছি আবারও বলতেছি। দেখেন কি সুন্দর। আমার সোজাই হচ্ছে মসজিদের দেয়াল, আর এই সাইডটা হচ্ছে মসজিদের দক্ষিণ পশ্চিম সাইডটা, আগেও দেখিয়েছি আপনাদেরকে। আর মিনারটা এখানে দেখেন, এই যে মিনার আলহামদুলিল্লাহ। ওই যে আমার ভাই দূরে, ওই যে ওই যে ওই যে তিনি সেখানে ওখানে দাঁড়িয়ে ব্লগিং করতেছেন নিজের মতো করে আলহামদুলিল্লাহ। আসলে আজকের দৃশ্যটাই অসাধারণ, মানুষ ফটোগ্রাফি করতেছে, অসাধারণ দৃশ্য। এই যে দেখেন গেটটা, এই যে সাইডটা দেখেন, এই যে যাচ্ছি আমি। এই গেটটা দিয়ে, এই ঘোড়াদিঘির গেট, এখান থেকেই যেতে হবে। সূর্যটা ঠিক আমার সোজা, অসাধারণ। দেখেন, জাস্ট ইমাজিন, ওয়াও, কেমন লাগতেছে? অসাধারণ না? আচ্ছা, অসাধারণ। কেমন লাগতেছে? দেখ কেমন লাগে? ভালোই লাগছে। তোমার ব্লগিং কেমন চলে? মোটামুটি। ঠিক আছে, দাঁড়াও, দেখো আবহাওয়া দেখছো মাসুম? আজকে না আসলে এই আবহাওয়াটা পাইতাম না। কি সুন্দর।
অসাধারণ জায়গা। সেই 1352 থেকে 1576-এর যে সময়টা, সেই সময়টা থেকে শুরু করে এখনো অবধি এটা পুরো ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি মসজিদ। বলতে পারেন যে এইরকম গম্বুজওয়ালা এতগুলো গম্বুজ সম্পন্ন মসজিদ বাংলাদেশে কেন, ভারত উপমহাদেশে আপনি দেখতে পাবেন না। তুর্কি স্টাইলের যত সুন্দর সুন্দর মসজিদ আছে সারা পৃথিবীতে, তার মধ্যে এটাই শ্রেষ্ঠ আমার মতে পার্সোনালি। কারণ আমি যারা যখন এখানে সুলতানি আমলে আসছেন, তারা এসে অনেকগুলো মসজিদ নির্মাণ করছেন, ঠিক আছে, সারা বাংলাদেশে নির্মাণ করছেন, বাট উলুগ খানজানের মতন এরকম সুন্দর মসজিদ বাংলাদেশে আপনি আর কোথাও গেলে পাবেন না। আর এই স্ট্রাকচার, এই চুন সুরকির স্ট্রাকচার আজ অবধি টিকে আছে, যেমন তিনি রেখে গেছেন তেমনই আছে। মানে আল্লাহ পাকের অশেষ রহমতে এখানে মানে মনে হয় জিনিসটা টিকে আছে। প্লাস এই যে ঘোড়া দিঘিটা দেখাও, এই যে ঘোড়া দিঘি, এই যে আয়তাকার এই দিঘিটা, এই দিঘিটা আর হচ্ছে ওই খানজান আলী দিঘি, এই দুইটা দিঘি হচ্ছে তখন বাগেরহাটে মিষ্টি পানি যে বিষয়টা ছিল, সেই মিষ্টি পানির উৎসই ছিল এই দুইটা দিঘি। এবং এই দুইটা দিঘি ছিল বলেই তখনকার মানুষ কিন্তু এখানে টিকে ছিল, তা না হলে তারা টিকতে পারতো না। মানে এখানে বাস করার মতো কোনো ধরনের কোনো কিছু ছিল না, সম্পূর্ণ আপনার মানে পুরো জায়গাটাই ছিল লবণাক্ত এলাকা। এমনকি এখনো মানুষ কিন্তু বাগেরহাটকে চিংড়ি মাছের এলাকা নামে চেনে, যেহেতু এটা লবণাক্ত এলাকা, এই কারণে চিংড়ি মাছের স্থান নামে এটাকে চেনে। তো আলহামদুলিল্লাহ এসে ভালো লাগলো। এইটা হচ্ছে পশ্চিম, অর্থাৎ যে পশ্চিম অংশটা তার গেট, এবং এই গেট দিয়ে ঘোড়া দিঘিতে আসতে হয়, এবং ধারণা করা হয় এই গেট দিয়েই, অর্থাৎ এই যে উলুগ খান জাহান উনি এই দিঘিতে আসতেন, এই দিঘিতে তিনি এই দিঘির সৌন্দর্য উপভোগ করতেন, প্লাস মসজিদে যাওয়া আসা করতেন। দরবার হল তো তার এটা ছিলই। আলহামদুলিল্লাহ। আমরা ওই সাইডে গেছো তুমি নাসুম? ওই সাইডটা আমি গেছি। রংধনু দেখছিলা? হ্যাঁ হ্যাঁ, তুমি কি মিস করে গেলাম না? রংধনু উঠছে, দুইটা রংধনু উঠছে। বন্ধুরা, ফাইনালি আমি আমার ভাইকে খুঁজে পাইছি। সেই যে ব্লগ করতেছে, দেখতে পাচ্ছেন? এই যে উনি ব্লগিং করতেছেন, উনি ওনার মতো করে ওনার চ্যানেলের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আসলাম একসাথে, অথচ আর কোনো খবর নাই। যাই হোক,
তো বন্ধুরা, আমাদের 7 গম্বুজ সফর, এই ঘোড়াদিঘি সফর আর আমাদের জাদুঘর সফর এখানেই শেষ হলো। ভালো থাকবেন সবাই, আবার আসবেন ইনশাল্লাহ। আসো একটু, ঠিক আছে? অন্য কোথাও বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।